সেদিন রাতে যা ঘটেছিল সেটা সত্যি আজও আমি ব্যাখ্যা করতে পারি না। জানি না সেদিন কে এসেছিল বা কে ছিল, তবে সে ঘটনা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে। আজকে যে গল্পটা বলবো সেটা একটা পুজোর গল্প। আমার এখানে একজন দাদা রয়েছে, মদন দা। তো মদন দার কাছে অনেক অভিজ্ঞতা রয়েছে। যেহেতু সরস্বতী পুজো, তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম আমি বললাম, সরস্বতী পুজো নিয়ে আজব কিছু তোমার জীবনে কখনো হয়েছে? তো মদন দা অনেক ভেবে একটা কথা বলল যে আমার জীবনে একটা ঘটনায় রয়েছে যে কোনো ব্যাখ্যা খুঁজে পায় না, যেটা আমাকে প্রায় কয়েক মাস ভাবিয়ে রেখেছিল যে ঘটনা। তো সেই ঘটনায় তোকে বলি চল। তো মদন দা যে ঘটনা আমাকে বললো সেটা শুনে আমি হতবাক। তো সেই ঘটনা আজকে বলবো সরস্বতী পুজোর মরশুমের সরস্বতী পুজোর গল্প। তো চলুন গল্পে ঢুকে পড়ি। তো এরকমই এক কনকনে ঠান্ডায় সরস্বতী পুজোর প্যান্ডেল শুরু করলো মদন দাদা। মদন দাদের পাড়ায় প্রত্যেক বছর বিভিন্ন রকম থিম পুজো হয়, থিমের প্যান্ডেল বানানো হয়, আবার সেটা ওরা নিজেরাই করে। তো প্রত্যেক বছর নয়, সে বছরও একটা থিম ভাবা হয়, যেটা তাদের হিসেবে খুবই বড় বাজেটের থিম ছিল এবং সেটা খুবই এক্সপেরিমেন্টাল, যেটা হচ্ছে যে স্থলভাগে নয়, জলভাগে প্যান্ডেল হবে। তো মদন দাদের পাড়াতে একটা বড় পুকুর রয়েছে। সব ছেলেরা ঠিক করে যে তাহলে এবছর পুজোতে পুকুরের জলের ওপরই প্যান্ডেল হবে। তো বিভিন্ন বিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয় কীভাবে কী করা হবে। তো সেই হিসেবেই শুরু হয় কাজকর্ম। তো স্থলভাগে ডাঙার মধ্যে প্যান্ডেল করে যে ব্যাপারটা আছে, যে গর্ত খুঁড়েও বাঁশবতো প্যান্ডেল শুরু, কিন্তু জলের ওপর করাটা খুব টাফ। জলের ওপর প্যান্ডেল করতে গেলে কি হয় না, খুঁটিগুলো তো আর গর্ত করে পোঁতা যাবে না, খুঁটিগুলোকে বাঁশের নিচের দিকটা ছোঁচালো করে জলের মধ্যে ওপর থেকে বাড়ি মেরে মেরে পুঁততে হয়। তো সেরকমই 5 জন নিয়ে মদন দা কাজে লেগে পড়ল কনকনে ঠান্ডায়। তো এখন শুরু হলো, প্রথমে বাঁশ পুঁতবে কে, কারণ জলের মধ্যে বাঁশ পোঁতা শীতকালে খুব একটা সুখের বিষয় নয়। তো সেই কারণেই কোনো সদস্যই তাতে এগিয়ে আসছিল না। তো মদন দাদের টিমে একজন ছিল যার নাম বিষ্ণু। সে সব থেকে ছোট ওদের দলের মধ্যে, এবং বিষ্ণুর দাদা যেহেতু তাকে ভাই বলে, তো সবাই তাকে ভাই বলেই ডাকে। বিষ্ণুর নাম যে কবে ভাই হয়ে গেছে ভাই সেটা নিজেও জানে না। তো ভাই ভাই বলেই ডাকা হয়। ভাই সব কাজে এগিয়ে যায় এবং সবার কথা শুনে, সেজন্য সে খুব ফেভারিট সবাই। তো ভাই এগিয়ে এলো যে দাদা আমি বাঁশ পুঁতব। তো মদনদা বলল, তুই কি করে পুঁতবি, তোর এই হাইট আর জলে নেমে তোকে কাজ করতে হবে না, আমরা দেখছি কি করা যায়, তুই তো ছোট। তো মদনদার পরামর্শে আর একজনকে পাওয়া গেল, সে হলো অমিত। তো ঠিক হলো যে যেগুলো পুকুরের ধারের বাঁশ সেগুলো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পোঁতা হয়ে গেল। এবার যেগুলো একটু দূরে পুঁততে হবে, পিছনের দিকের বাঁশ প্যান্ডেলে, তো সেজন্য একজন মানুষের গলা পর্যন্ত যেতে হবে জল। তো দিনের বেলা একদম দুপুরের দিকটাই টাইমটা ঠিক করা হলো এবং অমিত একদম জলের নিচে নামলো। অমিতের কাঁধে তুলে দেওয়া হলো ভাইকে। তো অমিত বাঁশ ধরে রইল। বাঁশটা বড় বাঁশ, জলের মাপ নিয়ে কাটা এবং বাঁশের নিচের দিকটা ছোঁচালো। তো অমিত বাঁশ ধরে রইল এবং অমিতের কাঁধে চড়ে ভাই বড় মুগুর মতো করা, বাঁশের কোর যেগুলো রয়েছে সেগুলো নিয়ে একটা বাঁশের তৈরি মুগুর, যেটা দিয়ে বাঁশের মাথার ওপর বাড়ি দেওয়া হয়, তাতে বাঁশটা পুঁতে যায় জলের মধ্যে। তো প্রত্যেকটা পিছনের দিকের বাঁশগুলো এইভাবেই পোঁতা হলো। অমিত বাঁশ ধরে থাকলো গলা অবধি জলে, আর ভাই কাঁধের ওপর বসে বাড়ি মেরে মেরে বাঁশগুলো কেটে হলো। মদন দা পুকুরের পাড় থেকে ডিরেকশন দিতে লাগলো কোনখানে কি হবে না হবে। তো প্যান্ডেল এগিয়ে চললো। এতটাই বড় বাজেটের কাজ ধরে ফেলেছিল যে পুজো এগিয়ে আসছিল, কিন্তু প্যান্ডেল সেরে উঠতে পারছিল না। এমনিতেই খুব ডিলে চলছিল, পুজো এগিয়ে আসছে প্যান্ডেল হচ্ছে না, তার উপরে একটা কেলেঙ্কারি হয়ে বসলো। সকালবেলা যখন বাঁশ কাটাকাটি চলছে, হঠাৎ করে ভাইয়ের মা এসে মদনদাকে 2-4টে কথা শুনিয়ে দিল। কি হয়েছে না, প্যান্ডেল করতে গিয়ে ভাইয়ের ঠান্ডা লেগে গিয়ে জ্বর এসে গেছে। তো মদনদা বলল, ভাইয়ের তো জ্বর আসার কথা নয়, কারণ জলে তো ভাই নামেনি, জলে তো নেমেছে অমিত। তো যাই হোক, ভাইয়ের মা সেটা শুনে চলে গেল, যে এখন আসবে না, ওকে ডাকবে না তোমরা,
ওর শরীর খারাপ হয়েছে, এই বলে বেরিয়ে গেল। মদনদার তো মাথায় হাত, কারণ সেখানে একমাত্র বাধ্য এবং বেশি কাজ করে একমাত্র ভাই, আর তারই যদি শরীর খারাপ হয় তাহলে প্যান্ডেলটা করবে কে? তো শেষ করা যাবে না। তো সেই মন খারাপ নিয়েই কাজ শুরু হলো। কাজে খুবই ডিলে হয়, কাজ সেভাবে এগোয় না। একজনকে বলি তো আর একজন করে না, আর দুজন তো রয়েছে তারা বিড়ি খেয়ে খেয়েই সারা দিনটা কাটিয়ে দেয়। সরস্বতী পূজার মাত্র 2 দিন বাকি, কাজ খুবই স্লো। তো মদনদা ঠিক করে যে এবার নাইটে করতে হবে, কারণ দিনের বেলা 2-1 থাকছেও না, ছেলেপেলে কম হয়ে যাচ্ছে। তো একদিন রাত্রে কাজ করার পর তবুও কাজ প্রায় 20% বাকি, এদিকে পরশুদিন পুজো। তো মদনদা বললে এভাবে তো হবে না, কালকে সারা রাত কাজ করতে হবে। তো এইভাবে কাজ শুরু হলো। মদনদা খুব একা ফিল করছে যেহেতু ভাই নেই। বাঁশের মাচার ওপরে প্যান্ডেল অনেকটা উঠে গেছে। অমিত বাঁশের খুঁটোর ওপরে রং করছে, বিমল কাপড় লাগাচ্ছে, আর মদনদা হেড যে চাল রেডি করছে, মানে প্যান্ডেলের ওপরে যে ছাদটা হবে সেই ছাদটা রেডি করছে। প্যান্ডেলের থিমটা হয়েছে পুকুরের ওপরে খড়ের চালের বাড়ি। তো খড়ের যে চালটা হয় সেটা মদনদা দূর থেকে দেখেছে, কিন্তু নিজে তো কোনোদিন তৈরি করেনি, তাই সে এক্সপেরিমেন্ট করতে করতে কাজটা করছে। একবার খড় বাঁধছে, আবার খুলে ফেলছে। তো এইভাবে কাজ চলছে। তো এমন সময় অমিত এসে বলল, মদনদা মনে হচ্ছে হবে না, এতক্ষণ ধরে করছি, তুমিও কতবার খড় নষ্ট করছো, আমারও রং করতে করতে ভালো লাগছে না, এবছরটা একটা কাজ করো, এই চালটা নিচে নামিয়ে এখানে একটা প্যান্ডেল করে দেওয়া, কারণ কালকেই তো পুজো, আর এই প্যান্ডেল আমরা শেষ করতে পারবো না। ব্যাস, কথা শুনে মদনদার মাথা গেল বিগড়ে। বললো, যেটা পারবি না সেটা করিস না, বাড়ি চলে যা, কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় ঢোকাবি না, এই প্যান্ডেল আজকেই কমপ্লিট হবে। তো এই নিয়ে কথা কাটাকাটি যখন চলছে, হঠাৎ করে দূর থেকে বিমল হেসে বলল, মদনদা দেখো কে এসেছে। মদনদা পিছু করে দেখে ভাই দাঁড়িয়ে রয়েছে, একটা চাদরকে মাথার মধ্যে ভালো করে জড়িয়ে গুপটি চুপটি হয়ে দাঁড়িয়ে রয়েছে। মদনদা দূর থেকেই বলল, কি রে, তোর না শরীর খারাপ, আর এই রাত্রিবেলায় ঠান্ডায় বেরিয়েছিস, শরীর ঠিক হয়ে গেল নাকি? ভাই দূর থেকে মাথা না। মদনদা বলল, না না, তুই ঠান্ডা লাগাস না, তুই বাড়ি চলে যা। ও দূর থেকে ঘানে বললো, না যাবো না। বললো, চলে যা। ও তখন বললো যে মাকে আমি বলে এসেছি, মা জানে আমি এখানে আছি। তো মদনদা ওটাই ভয় পাচ্ছিল, সেই জন্যই বারে বারে বাড়ি যেতে বলছিল। তো যখন এটা শুনলো তখন মদনদা বললো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো শরীর কেমন আছে এখন? তো ভাই বললো যে আগের থেকে ভালো আছি, এখন আর জ্বরটা নেই, আর রোজই জানালাতে দেখছি উঁকি মেরে মেরে, প্যান্ডেলটা কি আজ রাত্রে কমপ্লিট হবে মদনদা? হ্যাঁ, তো হয়েই এসেছে, তুই দেখ না শুধু। তো ভাই একটা আম গাছ ছিল পাশে, আম গাছের নিচে একটা মাচা করা ছিল, সেই মাচার উপরে গিয়ে বসলো, আর মদনদারা কাজ শুরু। ভাই মুচকি মুচকি হাসছে আর মদনদারা কাজ করছে। তো এইভাবে ঠাট্টা তামাশা করতে করতে প্রায় রাত গভীর হয়ে গেল। তো 2 ছেলের বাড়ির লোক চলে এসছে, তাদেরকে ডেকে নিয়ে চলে গেল। মদনদা আবার একা হয়ে গেল। মদনদা বলছে, এইভাবে যদি ছেলেগুলো চলে যায় তাহলে প্যান্ডেলটা কমপ্লিট হবে কি করে? সকাল হলে পুজো, এখনও প্যান্ডেলে প্রায় 10% কাজ বাকি। তো ভাই বললো, মদনদা আমি কি কাজে লেগে যাবো? বলছে, তুই এখানে বসে রয়েছিস এতক্ষণ ধরে, তোর মাথা একবার এলো না? বলছে, মদনদা আমি মাকে বলিয়ে এসেছি পুজো, এখন ওইসব শরীর খারাপ নিয়ে পড়ে থাকলে হবে না, এখন বাইরে গিয়ে কাজ করতে হবে। সরস্বতী মা তো বিদ্যারও মা নাকি? হ্যাঁ, তা বেশ বলেছিস। তো ভাই তুই একটা কাজ কর, তোদের বাড়ির পিছনের দিকে বাড়িটা তো খড়ের চাল, তুই দেখ তো এটা এসে এটা ঠিক হয়েছে কিনা। দেখ, মাথা থেকে নেমে এসে টুকটুক করে মদনদার সামনে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ কিন্তু ঠিকই আছে, কিন্তু মদনদা তুমি একটা ভুল করছো, ওপরে যে বড় বাঁশটা রয়েছে সেই বাঁশটা থেকে পিছন দিকেও একটা চাল হবে, তারপর এটা কমপ্লিট হবে। তো ভাই একটা ছোটো ডিরেকশান দিল, মদনদার মাথা খুলে গেল। বললো, বাহ, আমি তখন থেকে এটাই ধরতে পারছিলাম না, দেখলি তোকে আমার কত কাজে লাগে বলতো ভাই, তুই যদি থাকতিস তাহলে এই প্যান্ডেল আমি কালকেই সব কমপ্লিট করে ফেলতাম। এই বলে মদনদা চালটা তুলে নিয়ে গিয়ে ভাইয়ের কথা মতো কাজ করে ওপরের চালটা কমপ্লিট করে ফেলল।
কথাবার্তা ঠাট্টা তামাশা নিয়ে প্যান্ডেল এগিয়ে চললো। এবার যখন প্যান্ডেলের সামনের দিকের কাজ হয়ে পিছন দিকে কাজ করতে মদনদারা প্যান্ডেলের ভিতর ঢুকে কাজ করতে লাগলো। তো তখন প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে যখন মদনদা বেরিয়ে এলো, এসে দেখলো ভাই নেই। তো মদনদা বললো, ভাই কখন চলে গেল দেখ, বলেও গেল না। যাই হোক, অনেক রাত হয়ে গেল, প্রায় 2-2:30 বাজছে, এখন আর বাড়ি যাবে না তো কী করবে, তো চল আজকে তো প্রায় কাজ কমপ্লিট, কালকে সকালে এসে মায়ের বেদিটা বানিয়ে দিলি, ঠাকুর বসে যাবে। এই সমস্ত বলে যখনই বেরোচ্ছে তখনই ভাইদের বাড়ি থেকে একটা চেঁচামেচির আওয়াজ আসছে। তো মদনদা বলল, দেখছিস আমি ভাইকে মানা করেছিলাম যে তুই আসিস না, তোর মা খেঁচামেচি করবি, দেখলি ওই দেখ ঝগড়া শান্তি লেগেছে। এই বলে যে যার বাড়ি ঢুকে পড়লো। সরস্বতী পুজোর দিন ভোরবেলা এমনিতেই 2-2:30টার সময় ঘুমিয়েছে মদনদা, ঘুম চলছে। ভোর 5টা 5:30 নাগাদ অমিত এসে জোরে ধাক্কা দিচ্ছে, মদনদাকে ডাকছে। তো মদনদা ঝেড়ে মেরে উঠে বলে, কী রে মদনদা, তাড়াতাড়ি দরজা খোলো। জানি আজকে পুজো, আমাকেও তাড়াতাড়ি উঠতে হতো, কিন্তু আর এত রাত্রে শুয়ে। এই বলতে বলতে মদনদা দরজাটা খুলি অমিত মদনদার হাতটা ধরে নিল। কী রে, কী হলো তোর? মদনদা চলো তুমি বলে হিড়ির করে টানতে টানতে নিয়ে গেল। মদনদা বুঝতে পারল না যে কি হয়েছে। মদনদা যত এগিয়ে গেল অমিতের হাত ধরে, দেখল তাদের পাড়ার বেশ কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে রয়েছে একটা বাড়ির সামনে। তো মদনদা এগিয়ে গেল, এগিয়ে দেখে বাড়ির ভিতর থেকে কান্নাকাটি আওয়াজ আসছে। মদনদা কান্নাকাটির আওয়াজ শুনে একটু ভয় পেয়ে গেল। তারপর ভিড় ঠেলে যখন বাড়িতে ঢুকলো, দেখলো ভাই মানে বিষ্ণু উঠানের মধ্যে শুয়ে রয়েছে এবং ভাইয়ের মা বসে কান্নাকাটি করছে। তো মদনদা একটু অবাক হয়ে যখন পাশের লোককে জিজ্ঞেস করলো, কি হলো ব্যাপারটা, বললো যে কাল সন্ধ্যে থেকেই নাকি ভাইয়ের শরীর খুব খারাপ এবং রাত 2-2:30 নাগাদ এক্সপায়ার হয়ে গেছে। এই কথাটা শুনে মদনদার মাথা গেল পঙ্কে। মদনদা কথাটা বিশ্বাস করতে পারলো না, কারণ অন্য লোক বলছে। ও ভাবলো যে হয়তো সবটা জানে না, কানে শুনেছে। তো মদনদা আস্তে আস্তে এগিয়ে ভাইয়ের পরিবারে একজনের কাছে গেল, সেও কান্নাকাটি করছে। তাকে ডেকে বললো, কি করে হলো এটা, কখন হলো? সে ভাইয়ের কাকা বললো, কালকে সন্ধ্যেবেলা থেকে তো খুব বাড়াবাড়ি, তোরা প্যান্ডেল করছিলিস তখন। ও বলছিল যে মা কতটা প্যান্ডেল হলো দেখে এসো না, আমায় জানাও না। তোর মায়ের সাথে কথা বলছিল, খুব বাড়াবাড়ি হয়েছিল। ডাক্তারবাবু দেখে গেলেন, ডাক্তারবাবু কিছু ওষুধ দিয়ে গেছিলেন, বললেন যদি বাড়াবাড়ি হয় তাহলে সকালবেলা হাসপাতালে ভর্তি করতে, কিন্তু বাড়াবাড়ি কিছু বুঝতে পারিনি, ওষুধ খাওয়ার পর ঘুমিয়েছিল। তারপর তোর মাও বলছে নাকি বুঝতে পারেনি কখন। মদনদা এবার একটু চমকে গেল, কারণ পাড়ার অন্য লোকের কাছে যখন ঘটনাটা শুনেছিল তো বিশ্বাস করেনি, কিন্তু নিজের কাকার কাছে যখন শুনলো তখন তো সেটা বিশ্বাসযোগ্য। ওরা যা বলছে সেটা যদি সত্যিই হয়, তাহলে রাত 10টা থেকে যে ছেলেটা তার সঙ্গে গল্প করছিল, তার প্যান্ডেলের ডিরেকশন দিচ্ছিল, রাত 1টা পর্যন্ত যাকে সে দেখেছে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থাকতে, সেটাকে মদনদার মাথায় যেন বাজ পড়ার মতো হলো। কিছুতেই সে বাস্তবের সঙ্গে ব্যাপারটা মিলিয়ে নিতে পারছিল না। সে অমিতের হাত ধরে টেনে অমিতকে ডেকে বলল, কালকে রাত্রে তো ভাই আমাদের কাছে ছিল না? অমিত বলল, হ্যাঁ ছিল, কিন্তু এরা তো বলছে। মদনদা, তাহলে কেউ লুকিয়ে লুকিয়ে গেছিল? মদনদা বলছে, ওর তো শরীর সন্ধ্যাবেলা থেকে খুব খারাপ বলছিল, লুকিয়ে লুকিয়ে যাবে কি করে, মা নিশ্চয় ওর কাছেই ছিল। তোরা কথাবার্তা বন্ধ করে যে যার জায়গায় বসে পড়ল। ভাইয়ের বাড়ির লোক আস্তে আস্তে ভাইয়ের শেষ কার্যের জন্য তাকে শ্মশানে নিয়ে চলে গেল। সে বছর পুজোটা সত্যি করেই হয়নি। অমিতের কথাটাই ঠিক হয়েছিল যে বছর পুজো আর হবে না। প্যান্ডেল হয়ে গেছিল,
জলের ওপর প্যান্ডেলটা বেশ লাগছিল, কিন্তু সেখানে ঠাকুরের প্রতিমা আর এলো না। পুরো পাড়াটা শোকে পরিণত হলো। আর বিস্ময়ে হয়ে রইল ওই 5টা ছেলে, যারা শেষ রাত্রে প্যান্ডেলটা করছিল। কারণ তারা 5 জনাই ছিল, ভাইও ছিল শেষ রাতের প্যান্ডেলে। তো এরকম ঘটনার কোনো ব্যাখ্যা আপনার কাছে আছে? কিন্তু এরকম ঘটনা আমাদের দৈনন্দিন জীবনে ঘটেছে, অনেক পুরনো ঘটনা। জানি না এটা সত্য মিথ্যে কতটা, কিন্তু এই ঘটনা বলার সময় সত্যি মতনদার চোখে জল ছিল। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম গল্প যদি আপনার কাছে থেকে থাকে তো আমাকে পাঠাতে পারেন, আমার মেল আইডি ডিসক্রিপশনে রয়েছে। দেখা হচ্ছে এরকম কোনো ঘটনা নেই পরের গল্পতে। ততক্ষণ যেন ভালো থাকবেন। হ্যাপি সরস্বতী পুজো। খুব ভালো কাটুক সরস্বতী পুজোটা আপনাদের। ধন্যবাদ।